হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম। আমরা 8 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। আজকে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো দেখব। ওকে, সো দেখো, মেনলি এখানটায় দেখো দুটি ধারকের মধ্যে আধান বন্টন এই বেসিসের কিছু কোয়েশ্চেন রয়েছে, মানে সবই ভাগ করে দিয়েছে, ঠিক আছে। আর যারা আগের দিনের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, আমি কিন্তু ক্যাপাসিট্যান্সের ওয়ান শট ভিডিও বানিয়ে দিয়েছি, থিওরির ভিডিও। যারা এখনও পর্যন্ত দেখোনি সেটাও কিন্তু দেখে নিতে পারো, তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে কি তোমরা কোয়েশ্চেনগুলো নিজে থেকে সলভ করতে পারবে, মানে একটা সলভ করার একটা টেকনিক তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে কি কোয়েশ্চেন অটোমেটিক সলভ করা যায়। হ্যাঁ, সো দেখো, এখানে 9 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে, বলছে দুটি আহিত পরিবাহীকে, মানে দুটি আহিত পরিবাহী। তাহলে এখানে একটা তুমি পরিবাহী নাও, মানে একটা কন্ডাক্টর নিলে তুমি, সাপোজ এইখানে তুমি আরেকটা কন্ডাক্টর নিলে, এটা তোমার এ দাও নাম, এর নাম তুমি বি দাও, ঠিক আছে। বলছে সরু বিদ্যুৎবাহী তার দ্বারা যুক্ত করা হলো, তাহলে এদেরকে কানেক্ট করে দিয়েছো তুমি, এরকম একটা তার দিয়ে তুমি কানেক্ট করে দিয়েছো। বলছে একটি পরিবাহী থেকে অন্যটিতে আধান প্রবাহিত হবে, তাহলে একটা থেকে আরেকটা দিকে আধান যাবে। সাপোজ এখানটায় রয়েছে সাপোজ কিউ পরিমাণ আধান, বা Q1 বলে নাও, এটাকে তুমি Q2 বলো। তাহলে একটা থেকে একটার দিকে আধান যাবে। এবার প্রশ্ন হচ্ছে কি আধান কোথা থেকে কোথায় যাবে, তাই না। হতে পারে এখানটায় যে Q1 ইজ গ্রেটার দ্যান Q2, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে বলছে আধান প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না, মানে আধান প্রবাহিত কতক্ষণ পর্যন্ত হবে, বুঝতে পারলে, সেই কোশ্চেনটা এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে আর কি। দেখো তাহলে এই যে একটা পরিবাহী, এর একটা কিন্তু পোটেনশিয়াল রয়েছে। সো সাপোজ আমি এর পোটেনশিয়াল কনসিডার করছি VA, আর এর পোটেনশিয়াল সাপোজ আমি কনসিডার করছি VA, এবং আমি কনসিডার করছি যে VA ইজ গ্রেটার দ্যান VB, মানে VA ইজ গ্রেটার দ্যান VB, মানে VA মানে এ যে পরিবাহীটা এ রয়েছে হায়ার পোটেনশিয়ালে, আর বি যে পরিবাহীটা এ রয়েছে লোয়ার পোটেনশিয়ালে। এবার তোমরা একটা জিনিস জানো যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো করা মানে চার্জের ফ্লো হওয়া। তাহলে চার্জটা ফ্লো করবে কোথা থেকে কোথায়, মানে কোন দিকে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। সিম্পল ব্যাপার। এখানে যদি এটা 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 না হয়েও যদি এরকম হতো, ঠিক আছে, এরকম হলেও কিন্তু হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কিন্তু কারেন্টটা ফ্লো করতো, বুঝতে পারলে। তাহলে অলওয়েজ কারেন্টটা বা কারেন্ট বা চার্জ ফ্লো করবে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। যেরকম এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম, এই যে ওহমের সূত্র যখন পড়ে আমরা V = I × R, তাই না। অনেকে বলে দেয় যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু I, এটা কিন্তু ভুল, এই স্টেটমেন্টটা কিন্তু তিনি দেননি। ওহম বলেছিলেন যে I প্রপোর্শনাল টু V, ঠিক আছে। যখন আমি এটা পড়েছিলাম তখন বলেছিলাম, যারা এখনও পর্যন্ত দেখোনি সেই ভিডিওগুলো তারা কিন্তু দেখে নিও, ঠিক আছে। যাই হোক, আমি একদম সেই ডিটেলসে যাচ্ছি না। আমি এই যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করছে বা চার্জ ফ্লো করছে সেটাই আরেকটুখানি বলে দিই আমি। যেরকম দেখো, ধরো একটা মানে কি বলবো, উঁচু জায়গা রয়েছে, মানে পর্বত রয়েছে, ঝর্ণার জল পড়ছে, ঠিক আছে, এটা তোমার ভূমি, এটা তোমার গ্রাউন্ড, আর এটা তোমার একটা উঁচু জায়গা রয়েছে, এখানে একটা পাহাড় রয়েছে, হিল রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে মনে করো তোমার ঝর্ণার জল পড়ছে, ঠিক আছে। ঝর্ণার জল কিন্তু ওপর থেকে, মানে জলের যে ফ্লোটা হচ্ছে সেটা কিন্তু ওপর থেকে নিচের দিকে হয়। তাহলে এই যে জলের ফ্লোটা কার উপর ডিপেন্ড করছে, হাইটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে। এটা মনে করো হাইট 0, এর হাইট মনে করো H, তাহলে এদের মধ্যে যে হাইটের ডিফারেন্স সেটা কত H, তাই না। হাইটের ডিফারেন্স যদি 0 হয়ে যেত তাহলে কিন্তু জলের ফ্লো হতো না। যেরকম একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে তুমি জল রেখে দাও, জলটা কোনো ফ্লো করবে না, ঠিক আছে। যদি হাইটের ডিফারেন্স একটুখানিও থেকে থাকে তাহলে কিন্তু জলটা ফ্লো করতে শুরু করবে, এবং জলের ফ্লোটা হবে কোথা থেকে কোথায় পর্যন্ত, মানে হায়ার হাইট থেকে লোয়ার হাইট পর্যন্ত, বুঝতে পারলে, এটাই বেসিক কনসেপ্ট। তো এই হাইটের সাথে আমরা পোটেনশিয়ালটাকে মানে কম্পেয়ার করি, আর জলের ফ্লো, ওয়াটার ফ্লোটাকে আমরা কম্পেয়ার করি কারেন্টের ফ্লোর সাথে বা চার্জের ফ্লোর সাথে, বুঝতে পারলে। একদম সিম্পল জিনিস, কিছুই না। তো এইখানে কি হবে, দেখো এখানে বলছে এই যে একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে আধান যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত না দুজনের বিভব সেম হয়ে যায়। যদি বিভব প্রভেদ সেম হয়ে যায় তার মানে কি, বিভব প্রভেদ সেম, মানে দুজনের বিভব সেম যদি হয়ে যায় তাহলে কি বিভব প্রভেদ কত হবে, 0 হবে।
মানে ভোল্টেজ ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। যদি ভোল্টেজ ডিফারেন্স জিরো হয় তাহলে কি আর চার্জ ফ্লো করতে পারবে? পারবে না। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম এখানটায় যে যে ওয়াটার ফ্লো কখন হচ্ছে? হাইটের ডিফারেন্স থাকলে হচ্ছে। কিন্তু যদি হাইটের ডিফারেন্সটাই জিরো হয়ে যায়, মানে H1 মাইনাস H2 যদি জিরো হয়ে যায়, তার মানে কি H1 আর H2 সেম। যদি হাইটের ডিফারেন্স জিরো হয়ে যায় তাহলে কিন্তু আর ওয়াটার ফ্লো করবে না। বুঝতে পারলে? এখানেও সিমিলারলি আমরা বলতে পারি যে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা শূন্য হয়ে যায়, পোটেনশিয়াল ডিফারেন্স শূন্য হওয়ার অর্থই হচ্ছে তোমার এর পোটেনশিয়াল ইকুয়াল টু এই যে বি এর পোটেনশিয়াল। বুঝতে পারলে? দুজনের পোটেনশিয়াল সেম, তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্সটা শূন্য হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স শূন্য হয়ে গেলে কিন্তু আর কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখানে যে অপশনটা হবে, কোন অপশনটা কারেক্ট হবে বলো তো? উভয়ের যে বিভব যদি সমান হয় তাহলে কিন্তু আর চার্জে ফ্লো হবে না। আশা করি কোশ্চেনটা বোঝাতে পারলাম। একদমই মানে সোজা কোশ্চেন, কিন্তু অনেক কিছু বোঝার আছে, অনেক কনসেপ্ট রয়েছে কোশ্চেনটার মধ্যে। সমস্ত কনসেপ্ট আমি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। আর না বুঝতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানাও। আর তোমরা কে কোন স্কুল থেকে পড়ছো, কে কলকাতার কাছে পিঠে রয়েছো, কলকাতার কাছে পিঠে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু কলকাতাতেই থাকি, ঠিক আছে? সো দেখো 10 নম্বর কোশ্চেনটা কী বলছে? বলছে R1 ও R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটি গোলীয় পরিবাহীকে একটি সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করে, তাহলে কি বলছে এখানটা? কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। যে R1 ও R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটি গোলীয় পরিবাহীকে, তাহলে দুটো গোলীয় পরিবাহী রয়েছে, এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম। একজনের রেডিয়াস R1 বলছে, আর একজনের রেডিয়াস বলছে R2। তাদেরকে একটি তার দ্বারা কানেক্ট করা হয়েছে, ফাইন, তার দ্বারা কানেক্ট করে দিলাম। করে এই ব্যবস্থাটিতে বলছে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে এই ব্যবস্থাটিতে মানে এই সংস্থাটিতে, তাই তো, এই সিস্টেমটাকে কিছু পরিমাণ আধান দিল, চার্জ দেওয়া হলো। তাহলে এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে, তাহলে এইখানে সিস্টেমটার মধ্যে সাপোজ আমি ধরলাম যে কিউ পরিমাণ আধান দেওয়া হলো, বণ্টিত হবে মানে ডিস্ট্রিবিউট হবে। তাহলে যে কিউ পরিমাণ আধানটা কী হবে? যে দুটো যে স্ফিয়ার রয়েছে, সাপোজ এটা স্ফিয়ার এ, এটা স্ফিয়ার বি, তাহলে দুটো স্ফিয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট হবে আধানটা, রাইট? বলছে যাতে তাদের তলমাত্রিক ঘনত্বের আধান ঘনত্বের সমানুপাতিক হয়। তাহলে কি এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের তলমাত্রিক আধান ঘনত্বের অনুপাত হয়। কি বলছে? এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের তলমাত্রিক আধান ঘনত্ব মানে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা মানে আধান ঘনত্বের অনুপাত হয়। আচ্ছা, তার মানে এই দুজনের অনুপাতটা বের করতে হবে অ্যাকচুয়ালি, রাইট? সেটা তো ঠিক আছে, এখানটায় করি আমরা। আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 10 এটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 10, ওকে। সো দুটো স্ফিয়ার রয়েছে, ওকে। সো আমাদের কাছে দুটো স্ফিয়ার রয়েছে, এই একটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, দুটো স্ফিয়ার। এর রেডিয়াস বলে দিয়েছে R1, এর রেডিয়াস বলে দিয়েছে R2, ওকে। এবার এদেরকে একটা তার দ্বারা কানেক্ট করে দেওয়া হয়েছে, এবং এই সিস্টেমটার মধ্যে কিছু পরিমাণ আধান বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করলাম, মানে দিলাম আধানটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে দুজনের মধ্যে। আচ্ছা, তাহলে এই যে স্ফিয়ারটা, ওকে, দুজনের স্ফিয়ার, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি কত হয়? সারফেস চার্জ ডেন্সিটি, সেটাকে আমরা ডিফাইন করে থাকি সিগমা দিয়ে। সারফেস চার্জ ডেন্সিটির যে ডেফিনেশন সেটা বলছে সারফেস চার্জ ডেন্সিটি মানে কি? চার্জ পার ইউনিট এরিয়া। সো চার্জ যদি, আচ্ছা আমি জানি না কী পরিমাণ চার্জ দেবে, সাপোজ আমি কনসিডার করছি যে ডিকিউ বাই ডিএস এরিয়া, এটা বলতে পারো। এটা একদম পুরো ফান্ডামেন্টাল ডেফিনেশন আর কি, মানে ডিফারেন্সিয়াল ফর্মে। অথবা তুমি জাস্ট ডিরেক্ট এরকমও লিখতে পারো যে চার্জ বাই এরিয়া, এরিয়াটাকে আমি এস দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে আবার গুলিয়ে ফেলবে। এই এ হচ্ছে তোমার নাম দিয়েছে এটা, হ্যাঁ, আর এস তোমার এরিয়া। তাহলে এখানে তোমার সাপোজ
আচ্ছা, এটাকে আমি তাহলে লিখি ফর এ সিস্টেম, মানে এ বডি, তাহলে ফর এ, এর জন্য তুমি কি বলছো যে সিগমা এ দ্যাট ইজ ইকুয়াল টু কিউ এ ডিভাইডেড বাই এস এ। সিমিলারলি ফর বি বডি, সেটার জন্য আমি বলছি সিগমা বি ইকুয়াল টু কিউ বি ডিভাইডেড বাই এস বি, রাইট? ওকে, এইবার টোটাল চার্জটা কতখানি? আমি টোটাল চার্জ দেখতে পাচ্ছি কিউ দিয়েছি, তাহলে কিউটা কত ভাগে ভাগ হচ্ছে? দুটো ভাগে ভাগ হয়েছে, একটা কিউ এ, একটা কিউ বি, তাহলে এই দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে পরে এখান থেকে একটা কাজ করা যাক। এখান থেকে তুমি বলতেই পারো যে সিগমা এ দ্যাট ইজ ইকুয়াল টু কিউ এ ডিভাইডেড বাই এরিয়া। সারফেস এরিয়া হবে পুরো, যেহেতু স্ফিয়ার এরিয়াকে 4 পাই আর স্কোয়ার হয়ে থাকে, রাইট? 4 পাই আর 1 স্কোয়ার হবে, ঠিক লিখলাম। সিমিলারলি তুমি সিগমা বি বলতে পারো যে কিউ ভি ডিভাইডেড বাই 4 পাই আর 2 স্কোয়ার, ঠিক আছে? এটা হলো। তাহলে অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি এখানটায়, যার সারফেস বেশি, মানে এরিয়া যত বেশি হবে সারফেস চার্জ ডেনসিটি তত কম হবে, তাই না? আবার এরিয়া যদি কম হয় সারফেস চার্জ ডেনসিটি কিন্তু বেশি হবে, মানে ভাইস ভার্সা হয় আর কি, বুঝতে পারলে? তার জন্য দেখবে সূক্ষ্ম, মানে একদম যে সুর শলাকার যেগুলো হয় সেখানে কিন্তু সারফেস চার্জ ডেনসিটি বেশি থাকে। ওর জন্য ওই বাড়ির ছাদে কিন্তু সুর শলাকার লাগানো হয়ে থাকে, যাতে ওই বজ্রপাতের সময় কি পুরো বজ্রপাতটা বাড়িতে না পড়ে, ওই সুশলাকার মধ্যে পড়বে, কারণ সেখানে সারফেস চার্জ ডেন্সিটি বেশি, চার্জের পরিমাণ সেখানে বেশি রয়েছে, সুতরাং আহিত হয়ে সেখানেই বজ্রপাতটা হবে এবং সেটাকে গ্রাউন্ডেড করা থাকে, সুতরাং গ্রাউন্ডের মধ্যে সেই বজ্রপাতটা চলে যাবে। ওকে, তার জন্য এটা করা হয়ে থাকে, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে কি, এই যে কিউ পরিমাণ চার্জটা দিলাম, এটা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, এবার কার মধ্যে কি পরিমাণ যাবে, আমি কনসিডার করেছি এর মধ্যে কিউ এ পরিমাণ আসবে, এর মধ্যে কিউ বি পরিমাণ আসবে, আর টোটাল যেটা রয়েছে সেটা কি, সেটা কিউ এ আর কিউ বির সামেশন, রাইট? দেখো, যেহেতু তার তুমি কানেক্ট করে দিয়েছো, তাহলে কিছুক্ষণ সময় কি এই চার্জের আদান প্রদান হবে, হওয়ার পর কিছু সময় পরে সেটা ফিক্সড হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কিউ এ কিউ বি এরা কিন্তু কনস্ট্যান্ট, তাই নয় কি? তাহলে তুমি এখান থেকে বলতেই পারো যে এদের রেশিওটা কেমন হবে। সুতরাং নাও, বিকজ কিউ এ আর কিউ বি কনস্ট্যান্ট হয়ে গেছে একটা সময় পরে, কারণ তাদের যেহেতু কানেক্ট করে দেওয়া হয়েছে, তার একটা সময় কি পোটেনশিয়াল ডিফারেন্সটাও সেম হয়ে যাবে, বুঝতে পারলে? তুমি এখান থেকে সব অনেক কিছু বের করতে পারো, ক্যাপাসিট্যান্স বের করতে পারো, কমন ভোল্টেজ বের করতে পারো, কারণ আমরা জানি কি সি ইজ ইকাল টু কিউ বাই ভি। সি হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স, মানে চার্জ ধরে রাখার যে ক্ষমতা, সেটাকে বলে আমরা ক্যাপাসিট্যান্স, ধারকত্ব। যে যত বেশি চার্জ ধরে রাখতে পারবে তার ধারকত্ব তত বেশি, বুঝতে পারলে? সো এই যে এসব জিনিস থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তো ঠিক আছে, তো একটা সময় কিন্তু কিউ এ কিউ বি এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমি যদি এদের রেশিও নিই, হ্যাঁ, মানে সাপোজ সিগমা এ ডিভাইডেড বাই সিগমা বি, তাহলে সিগমা, আচ্ছা এখানে একটা জিনিস হবে, যেটা কিউ এ কিউ বি কিন্তু কাটবে না, তাহলে ওকে, তাহলে একটা জিনিস ক্যালকুলেট করি, যেটা করব, আচ্ছা লিখি এটা আমি, পরে এখানে আমি ঠিক করে নেব। সুতরাং কিউ এ ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর 1 স্কোয়ার ডিভাইডেড বাই কিউ বি 4 পাই আর 2 স্কোয়ার। ওকে, সো এখান থেকে তুমি পাবে সিগমা এ সিগমা বি, হ্যাঁ, আচ্ছা কিউ এ থাকছে এখানে আর 2 স্কোয়ার আর কিউ বি আর 1 স্কোয়ার। তাহলে কিউ এ কিউ বিটা কত হবে, অ্যাকচুয়ালি এরা সমান হবে। দেখো, ঘটনাটা বলি, সাপোজ এরা কিছু কনসিডার করিনি, এরা
এর পোটেনশিয়াল সাপোজ বলছি ভি এ, এর পোটেনশিয়াল বলছি আমি ভি বি, তাহলে এর ক্যাপাসিট্যান্স কতখানি? তুমি বলবে ভাই সি এর ক্যাপাসিট্যান্স সি ইজ ইকাল টু কিউ এ পরিমাণ চার্জ আছে এখানে, কিউ এ বাই পোটেনশিয়াল ভি এ, আর এর ক্যাপাসিট্যান্স কত বলবে তুমি? এটা ইকুয়াল টু কিউ বি বাই ভি বি, রাইট? তাহলে যখন তার দিয়ে তুমি কানেক্ট করে দিয়েছো, তাহলে কি পোটেনশিয়াল ডিফারেন্স একটা সময় সমান হয়ে যাবে, তার ফলে কি কারেন্টটা একটা সময় সমান হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি চার্জটাও দুজনের মধ্যে একটা সময় সমান হয়ে যাবে। ওকে, তাহলে এই যে সাপোজ আমি বলি প্রথমে তার দিয়ে কানেক্ট করা নেই, তখন এর মধ্যে কিউ এ পরিমাণ চার্জ রয়েছে, পোটেনশিয়ালটা ভি এ, আর এটাতে কিউ বি পরিমাণ চার্জ রয়েছে, পোটেনশিয়ালটা ভি বি। যখন তুমি তার দিয়ে কানেক্ট করে দিলে তখন কি চার্জের ফ্লো হবে, চার্জের আদান প্রদান হবে, তখন একটা কমন পোটেনশিয়াল তুমি পাবে। সেটা কত হবে বলো? সেটা তুমি সাপোজ কনসিডার করলে ভি হবে, তাহলে কমন পোটেনশিয়াল কিন্তু তখন ভি হবে, বুঝতে পারলে? তাহলে এখানটায় তাহলে ভি ইজ ইকাল টু তুমি বলবে কিউ বাই সি হবে, সরি, তাহলে তখন সি ইকুয়াল টু কিউ বাই ভি বলবে, সি মানে টোটাল ক্যাপাসিটেন্সটা হচ্ছে এখানে, সো কমন পোটেনশিয়াল ভি ইকুয়াল টু কিউ বাই সি, এটা। তাহলে এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি কি বলবে, এই যে কিউটা মানে তোমার কিউ এ প্লাস কিউ বি ডিভাইডেড বাই সি, সি মানে তোমার সি ওয়ান প্লাস সি টু বা সি এ প্লাস সি বি, যা বলেছো তুমি, সি এ প্লাস সি বি। ওকে, এখানে কিউ এ কিউ বিটা তুমি ক্যালকুলেট করতে পারো, কিউ এ কিউ বি তুমি ক্যালকুলেট করবে, কিউ এ মানে সি এ ইন্টু ভি এ, সুতরাং সি এ ভি এ প্লাস সি বি ভি বি ডিভাইডেড বাই সি এ প্লাস সি বি, এটা তোমার কমন পোটেনশিয়াল এসে দাঁড়াবে, বুঝতে পারলে? সো এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারো। তাহলে যখনই কমন পোটেনশিয়াল হয়ে গেল, তার মানে কি, তার মানে এদের মধ্যে চার্জটাও সমান হয়ে গেল, বুঝতে পারলে? সুতরাং তুমি বলতেই পারো যে কিউ এ আর কিউ বিটা কি সেম? যদি সেম হয়, যেহেতু কানেক্ট করা রয়েছে, তাহলে কি বলতে পারি, সিন্স কিউ এ ইকুয়াল টু কিউ বি, তাহলে তুমি বলবে যে সিগমা এ বাই সিগমা বি ইকুয়াল টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, और sigma a is to sigma b equal to R2 square is to R1 square। এইটা আনসার হওয়ার কথা, দেখি কেমন কি আনসার দিয়েছে। R2 স্কোয়ার b R2 বাই R1 স্কোয়ারটা फोर बाई R स्क्वायर, सिग्मा ए बाई सिग्मा बी, এখানে R1 R2 is to R1 হবে, তো আমার তো R1 স্কোয়ার আর R2 স্কোয়ার আসলো, কারণ এখানে 4 স্কোয়ার রয়েছে। তো এইখানটা অ্যাকচুয়ালি একটা মিস্টেক হচ্ছে, যেটা দেখো পোটেনশিয়াল সেম হলেই যে চার্জ সেম হবে তার তো কোনো কথা নেই, তাই না? এইটাই হবে অ্যাকচুয়ালি। দেখো আমি যেখানে চার্জটাকে সেম করে নিলাম, এটা অ্যাকচুয়ালি নয়, এটা হতে পারে না, সিন্স এখানে তুমি লেখো যে ভি এ ইকুয়াল টু ভি বি, এটা হবে কারণ তার দিয়ে যখন তুমি কানেক্ট করেছো দুজনের মধ্যে পোটেনশিয়ালটা সেম হবে,
বুঝতে পারলে? তার মানে যে চার্জ সমান হবে তার কোনো কথা নেই, কারণ দেখো চার্জটা কম বেশি তো হতেই পারে, কারণ একটা পরিবাহী ধরো মানে একটা সেল এইটুকুনি, একটা সেল এইটুকুনি, এদের পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে তুমি বুঝতেই পারছো এটা কম এটা বেশি, তাহলে চার্জের তো বাবা হেরফের হবেই, তাই না? তাহলে পোটেনশিয়াল কী আবার? পোটেনশিয়ালের ডেফিনেশন বলছে যে ভি ইকুয়াল টু চার্জ বাই 4πε0 ইন্টু R1, এটা বলতে পারি আমরা, এটা এর জন্যে। সিমিলারলি বি এর জন্য কি বলবে তুমি? কিউবি ডিভাইডেড বাই 4πε0 ইন্টু R2। তাহলে দুজনের যে পোটেনশিয়াল ডিফারেন্স তাদের রেশিও যদি করি আমি, তাহলে কত পাবো আমি? আচ্ছা, এখানে বলেছে কি পোটেনশিয়ালটা সেম হবে, তাহলে সিন্স পোটেনশিয়ালটা সেম, তাহলে আমি ভিএ ইকুয়াল টু ভিবি বলতে পারি। তাহলে ভি এর মান কত? কিউ এ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু R1 ইকুয়াল টু কিউ বি ডিভাইডেড বাই 4πε0 ইন্টু R2। ওকে, তাহলে এখানে 4πε0 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে দেখো কিউ এ, আর কিউ বিটাকে নিচে নিয়ে চলে আসলাম, কিউ বি ইকুয়াল টু এই আরটাকে উপরে নিয়ে আসি R1 বাই R2, তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি কিউ এ বাই কিউ বি। তাহলে এই যে রিলেশন, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এইটাকে আমি 2 নম্বর নাম দিলাম, তাহলে 2 নম্বর রিলেশনটাকে আমি 1 নম্বরে পুট করতে পারি, তাহলে কিউ এ বাই কিউ বি সেটা মানে কত? R1 বাই R2। তাহলে সুতরাং ফ্রম ইকুয়েশন 1 তাহলে কি পাচ্ছি আমরা? সিগমা এ বাই সিগমা বি ইকুয়াল টু, ওকে, কিউ এ কিউ বি মানে কত? R1 বাই R2 ইন্টু এমনি ছিল দেখো R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এখানে দেখো তাহলে একটার কেটে গেল, এখানে একটা R2 একটা R2 কেটে গেল, তাহলে আলটিমেট এখানে আমরা পাচ্ছি যে সিগমা এ বাই সিগমা বি ইকুয়াল টু R2 বাই R1। তাহলে সুতরাং সিগমা এ ইস টু সিগমা বি ইকুয়াল টু R2 ইস টু R1। ঠিক আছে, আমি যে কথাটা প্রথমের দিকে বলছিলাম যে চার্জটা সমান হয়, এবার চার্জটা কিন্তু সমান নাও হতে পারে, বুঝতে পারলে? চার্জটা সমান হবে তার কোনো তো গ্যারান্টি নেই। হ্যাঁ, যদি তার দিয়ে তুমি কানেক্ট করো কি একটা সময় পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হওয়া মানেই যে চার্জ সেম হয়ে যাবে তার তো কোনো কথা নেই, এটা আমাকে বুঝতে হতো আগে, কারণ ছবি দুটো একই রকম এঁকেছিলাম আমি, কারণ দুজনার শেপ যদি সেম হতো তাহলে তুমি বলতে পারতে যে চার্জ সেম হতো। দুজনের শেপ মানে দুজনের যদি রেডিয়াস যদি আর হতো তাহলে চার্জ সেম হতোই, কারণ দুটো সিস্টেমই একই রকম, তাহলে একই রকম চার্জ স্টোর হবে। বাট এইখানে কিন্তু সিস্টেম দুটো আলাদা, বুঝতে পারলে? একজনের রেডিয়াস R1 আর একজনের রেডিয়াস R2, সুতরাং এক একজনের কাছে এক এক রকমভাবে চার্জ স্টোর হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে চার্জ যে স্টোর হবে ক্যাপাসিট্যান্স, সেটা কি বিভব প্রভেদের উপর ডিপেন্ড করছে, সেটা আবার কি তার রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, তাই না? সুতরাং আমরা বুঝতেই পারছি চার্জ কিন্তু ডিফারেন্ট হবে, সেটাই আমি এখন বের করে নিলাম। আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে এটাই আমাদের আনসার। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেনটা কী বলছে? তাহলে অপশন তোমার বি কারেক্ট, ঠিক আছে। বলছে C1 ও C2 বলছে আবার C2 ইকুয়াল টু 2C1, ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক একটি বর্তনীতে সুইচের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক একটি বর্তনীতে, আচ্ছা সুইচ, ঠিক আছে। বলছে প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় C1 ধারকটির আধানের পরিমাণ ছিল Q, যখন সুইচটি বর্তনীর সাথে আবদ্ধ হয় তখন স্থিতাবস্থায় ধারকগুলির প্রতিটির আধান কত হয়? কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো এখানে তোমার দুটো ক্যাপাসিটার দিয়েছি, একটা ক্যাপাসিট্যান্স বলছে C1, আর একটা ক্যাপাসিটার বলছে C2, এবং C2 ভ্যালু বলেছে 2 টাইমস অফ C1। এবং এই যে সার্কিটটা, এটার সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে রেখেছে, সবই সিরিজে রয়েছে দেখো, এবং একটা সুইচ কানেক্ট করেছে। সুইচটাকে তুমি অন করতে পারবে, অফ করতে পারবে। তো ইনিশিয়ালি সুইচটাকে আমরা অফ করে রেখে দিয়েছি, দেখো খোলা অবস্থায় মানে অফ করে রেখে দিয়েছি। বলছে C1 ধারকটির আধানের পরিমাণ তখন Q,
যখন সুইচটি বর্তনীর সঙ্গে আবদ্ধ হয়, মানে যখন আমি সুইচ অন করি, মানে এইরকম যদি অন করি আমি, তখন স্থির অবস্থায় ধারকগুলির প্রতিটির আধান কত হবে, তাহলে তখন এর আধান কত হবে আর এর আধান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পরে ইনিশিয়ালি আমি যখন সুইচ অন করিনি তখন এর মধ্যে চার্জ রয়েছে কিউ, আর এর মধ্যে চার্জটা বলেনি। এইভাবে কি বলতে পারি আমরা যে C1 ক্যাপাসিটারে যদি কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে 2C1 ক্যাপাসিটারে 2Q পরিমাণ চার্জ থাকবে। বুঝতে পারলে? কারণ একটুখানি দেখি আমি, C ইজ ইকাল টু কিউ বাই ভি, এরা দুজনা মানে সবই কিন্তু সেম পোটেনশিয়াল ডিফারেন্সেই রয়েছে। সো কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এখানে আমি যদি C2 করে দিই, এখানে Q2 করে দিলাম, তাহলে Q2 ইকুয়াল টু C2 ইন্টু ভি পাচ্ছ। ঠিকই আছে, চার্জ বেশি স্টোর হবে, মানে ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ড করছে। ক্যাপাসিট্যান্স যদি, আচ্ছা পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি সেম হয়ে যায়, কারণ দেখো এর মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স পড়ছে, এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি সেম? না 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 না, ক্যাপাসিটার দুটোর মধ্যে তো পোটেনশিয়াল ডিফারেন্স সেম নেই। মানে আমি যদি শুধুমাত্র এটার কথা ভাবি, এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা। আমি যদি এটার কথা ভাবি, পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা, কিন্তু এইটুকুনি পোটেনশিয়াল ডিফারেন্স সবার সেম। বুঝতে পারলে? রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্টার রয়েছে, এইটাকে তাহলে তুমি যেটা করতে পারো, যেহেতু তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কতক্ষণ সেটা বের করতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ, সাপোজ কনসিডার করলাম যে ভি হচ্ছে সবগুলো অ্যাক্রসে, তাহলে এটা তোমার ভি এ হবে, এটা তোমার ভি বি হবে, এটা তোমার ভি সি হবে। ঠিক আছে, ভি এ হচ্ছে তার পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এখানে যদি পোটেনশিয়াল সামথিং লাইক ভি এ ভি টু ভি3 আর ভি4, ভি মাইনাস ভি4টা তোমার ভি। আচ্ছা, তাহলে ভি এ মাইনাস ভি2 পোটেনশিয়াল ডিফারেন্স সি ইজ ইকাল টু কিউ বাই ভি, তাহলে কিউ বাই C1 বলতে পারি। আর এইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স 3 আর এদিকে 4, মানে ভি3 মাইনাস ভি4 ইকুয়াল টু, চার্জ আমি জানি না কত থাকবে, সাপোজ হচ্ছে আমি Q2 বাই 2 টাইমস অফ C1। ওকে, রেজিস্টারের থ্রো দিয়ে রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়বে সেটা তোমার ভি2 মাইনাস ভি3 সরি, এটা আই ইন্টু আর, ভি ইকুয়াল টু আই ইন্টু আর হয়ে থাকে। 2C1 রাইট। তাহলে প্রতিটি মানে ধারকের মধ্যে কতক্ষণ করে আধান রয়েছে এটা আমাকে বের করতে হবে যদি কানেক্ট করা হয়। কানেক্ট করা হলে ডিসচার্জ হবে। তাহলে এখানে ভি3 মাইনাস ভি4, ভি1 মাইনাস ভি2 এলাম এটা। যদি কানেক্ট করে দিই তাহলে ক্যাপাসিটার ডিসচার্জ করতে শুরু করবে।
এই দুটো ক্যাপাসিটর ডিসচার্জ করতে শুরু করবে। আচ্ছা, এই যে C1 যে ক্যাপাসিটার তার মধ্যে তো কিউ পরিমাণ চার্জ দিয়ে রেখেছে, আর C2 ক্যাপাসিটার মধ্যে কতক্ষণ চার্জ দিয়ে রেখেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি। হতে পারে ওর মধ্যে 2Q পরিমাণ চার্জ সে ধরে রাখতে পারে, হতে পারে, সেটা সেটা আলাদা ইস্যু। কিন্তু এখানে যেহেতু বলেনি, তাহলে প্রথম কেসটা কি হবে বলো তো? তাহলে আমি ছবিটা, আচ্ছা 11 নম্বর কোশ্চেন তো এখানে পড়ি। হ্যাঁ, কোশ্চেন 11। তাহলে এই যে আমাদের একটা ক্যাপাসিটার, এইখানে তোমার সুইচ সিস্টেম, ওকে, এটা তোমার সুইচ সিস্টেম, এটা এদিক ওদিক যেতে পারবে। এটা তোমার ক্যাপাসিটার কি C1 ক্যাপাসিট্যান্স, এটা তোমার ক্যাপাসিট্যান্স C2, এটা রেজিস্ট্যান্স R। আচ্ছা, ইনিশিয়ালি যখন এটা তুমি মানে মানে দুটো কেস, ফার্স্ট মানে দুটো মোড অ্যাকচুয়ালি, একটা যখন ওপেন মোড বা অফ মোড, অফ মোড মানে সুইচটাকে তুমি অন করোনি, এটা সুইচ এটা, তখন বলছে যে এই যে C1 যে ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটারটা, তার মধ্যে কিউ পরিমাণ চার্জ স্টোর হয়ে আছে। তাহলে লেটস সে আমরা বলতেই পারি যে Q1 ইকুয়াল টু কিউ অ্যান্ড Q2 ইকুয়াল টু 0, তাই তো? এই 2 নম্বর ক্যাপাসিটার, একে তো কোনো চার্জ দেওয়া হয়নি। হ্যাঁ, এর ধারণ ক্ষমতা কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, মানে কতখানি চার্জ সে ধরে রাখতে পারে। কিন্তু মানে কোশ্চেন তো বলে দেয় না যে C2-র মধ্যেও তুমি 2Q পরিমাণ চার্জ দিয়েছো, বলেনি। তাহলে এইটা হচ্ছে তোমার সিনারিও। আচ্ছা, এইবার যখন তুমি কানেক্ট করে দিলে, মানে যখন তুমি অন করলে, অন স্টেটের ক্ষেত্রে কি হবে দেখো, যখন অন করলে তাহলে এই চার্জটা কি ডিসচার্জ হতে শুরু করবে। তাহলে আমি সাপোজ কনসিডার করছি প্রথমে চার্জ হবে এই C1, মানে যে C1 যে ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটারটা, তার যে চার্জ হবে সেটা Q1 প্রাইম হবে। আর এর ক্ষেত্রে তাহলে আমি যখন কানেক্ট করা হলো তখন বলছি এটা Q1, আর এটা হচ্ছে আমি সাপোজ Q2 প্রাইম। এবার একটা ইন্টারেস্টিং কথা বলো, চার্জ তো বাবা কিউ, টোটাল চার্জ তো কিউ, তাহলে পরে যখন তুমি কানেক্ট করলে তখন দেখালো এই ডিসচার্জ করলো, সেই চার্জটা এখানে আসলো। আমরা একটা জিনিস জানি, চার্জ কিন্তু কখনোই ধ্বংস হতে পারে না, সৃষ্টিও করা যায় না। তাহলে আমরা বলতেই পারি যে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ইকুয়াল টু কিউ। এই কিউটাই তো বাবা দুটো ভাগে ভাগ হবে, এটা Q1 প্রাইম হবে, এটা Q2 প্রাইম হবে। বুঝতে পারলে? এবার তাহলে Q1 প্রাইম আর Q2 প্রাইম বলতে পারছি আমরা। আচ্ছা, এটা থাকলো। তাহলে এই যে ক্যাপাসিটারটার ক্যাপাসিট্যান্স কত C1, আর এটার ক্ষেত্রে C2। তাহলে C1 ক্যাপাসিট্যান্সের জন্য আমরা কী বলতে পারি, C1 ইজ ইকাল টু, আমরা এখানে বলবো Q1 প্রাইম বাই ভি। দেখো সবাই কিন্তু মানে কি বলবো, সেম পোটেনশিয়ালের মধ্যে রয়েছে। মানে অ্যাকচুয়ালি তুমি ইয়েটা কনসিডার করবে ঠিক এদিক থেকে, মানে এইভাবে কনসিডার করবে, তাহলে বেশি সুবিধা, মানে সুবিধা হবে আর কি। এখানটা এইখানে যে ভোল্টেজ ডিফারেন্স মাপবে তুমি, কেন মাপবে তুমি এখানটা, তাই না? অ্যাকচুয়ালি ক্যাপাসিটার দুটো হচ্ছে তোমার প্যারালাল কম্বিনেশনে রয়েছে, বুঝতে পারলে? তাহলে কি সবার মধ্যেই সেম পোটেনশিয়াল ড্রপ করছে। তাহলে তুমি বলবে C2 ইকুয়াল টু Q2 প্রাইম বাই ভি, এটা তুমি বলতে পারো। বুঝতে পারলে? তাহলে এইখানটায় তোমার এইখানে তুমি যদি রেশিও করো, আচ্ছা এইটা মানে কত, এটা মানে তোমার 2 টাইমস অফ C1। তাহলে এইখানটায় তুমি একটা কাজ করো, তাহলে এটা মানে তুমি লিখবে 2 টাইমস অফ C1 ইকুয়াল টু Q2 প্রাইম বাই ভি। আচ্ছা, C1 মানে তুমি লিখতে পারো যে Q1 প্রাইম বাই ভি ইকুয়াল টু Q2 প্রাইম বাই ভি। সুতরাং এখানে দেখো ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে Q2 প্রাইম ইকুয়াল টু 2 টাইমস অফ Q1 প্রাইম, এটা পড়ে থাকছে। সো নাও তুমি এই যে রিলেশনটা লিখেছিলে যে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ইকুয়াল টু কিউ, তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে
হয় Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। Q2 প্রাইম মানে কত বাবা? 2 Q1 প্রাইম ইকুয়াল টু Q, তাই না? তাহলে এখান থেকে তুমি বলবে যে 3Q1 প্রাইম ইকুয়াল টু Q, বা Q1 প্রাইম ইকুয়াল টু Q/3, এইটা তুমি বলতে পারো। তাহলে Q1 প্রাইম তুমি পেয়ে গেলে। সিমিলারলি তুমি Q2 প্রাইম বের করতে পারবে। তাহলে সুতরাং তাহলে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ইকুয়াল টু Q। Q1 অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আচ্ছা, এটাকে একটা লাইন লিখে নিই। Q2 প্রাইম মানে তোমার 2Q1 প্রাইম ইকুয়াল টু Q, ঠিক আছে? Q1 এর ভ্যালু তুমি এখন জানো। আচ্ছা, এটাকে তাহলে আমি লিখতে পারি যে কি 3Q1 প্রাইম ইকুয়াল টু Q। Q1 এর ভ্যালু আমরা জানি, সুতরাং 3 ইন্টু Q/3 ইকুয়াল টু Q। নো 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 নো, এখানে আমরা Q2-র ভ্যালুটাই বের করতে চাইছি। তাহলে Q2-র ভ্যালুটা লেখা যাবে না এরকমভাবে। তাহলে Q1 প্রাইম মানে তুমি লিখবে Q/3 প্লাস Q2 প্রাইম, তাহলে তো একই জিনিস হয়ে যেত না আমি যদি পুট করে দিই। তাহলে এখানটায় তুমি বলবে যে Q2 প্রাইম ইকুয়াল টু Q মাইনাস Q/3, তাহলে 3 মানে 2Q, তাহলে Q2। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি Q1 প্রাইম ইকুয়াল টু Q/3, Q2 প্রাইম ইকুয়াল টু 2Q/3। এটাই আমাদের আনসার। বুঝতে পারলে? একটু বুঝে বুঝে করতে হবে আর কি। অপশন বি Q/3 2Q/3, হ্যাঁ এটাই তোমার কারেক্ট আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে 4.54 নং চিত্রে একটি আরসি বর্তনীতে একটি ধারকের ডিসচার্জিংয়ের পরীক্ষায় প্রাপ্ত লেখাটি দেখানো হয়েছে। বর্তনীটির সময় ধ্রুবক টি এর মান হলো, আচ্ছা বর্তনীটির সময় ধ্রুবক টি এর মান কত হবে, টাউ ইকুয়াল টু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে গ্রাফ দিয়ে দিয়েছে একটা, গ্রাফে বলছে এটা মানে যে গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে, ডিসচার্জিং রিপ্রেজেন্ট করছে, এটা তোমার রিপ্রেজেন্ট করছে ডিসচার্জিং। ওকে, এর পরীক্ষায় প্রাপ্ত রেজাল্ট দেখানো যে বর্তমানে সময় ধ্রুবকের মান কত হবে। ঠিক আছে, তাহলে পরে এখানটাতে আরসি বর্তনীতে তোমার ইয়েটা কি হয় বেশ, V0 ইকুয়াল টু সময় ধ্রুবক। আচ্ছা দেখো, একটা জিনিস আমি কিন্তু বলতেই পারি, এখানে সময় যে ধ্রুবকটা, হ্যাঁ ডিসচার্জিং যেটা হয়, ডিসচার্জিংয়ের যে ফর্মুলাটা সেটা কি হয়, ভি ইকুয়াল টু V0 e⁻t/τ, এইটা হয়ে থাকে তোমার ডিসচার্জিংয়ের ফর্মুলা। ঠিক আছে, এইটা তোমার কি ডিসচার্জিংয়ের ফর্মুলা, তাহলে এটা তুমি জানো। ক্লিয়ার হয়েছে? এই যে টিটা তোমার যে কোনো সময়ের টাইম, ভি যে তোমার ইনিশিয়াল যে ভোল্টেজটা সেটা, আর ভি তোমার যে কোনো টাইমের জন্য ভোল্টেজ। এবার তোমাকে টাউটা বের করতে হবে। টাউ হচ্ছে তোমার ওই সময় ধ্রুবকটা, টাইম কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি ক্যান্সেল করছো, সাপোজ টি ইকুয়াল টু 200 সেকেন্ড, এবং 200 সেকেন্ড যদি তুমি পুট করো, আচ্ছা তাহলে টি ইকুয়াল টু 200 সেকেন্ড ধরলে, এবং ভি ইকুয়াল তুমি বলছো যে 5 ভোল্ট। ওকে, ভি ইকুয়াল টু 5 ভোল্ট,
তাহলে V0 ইকুয়াল টু আসছে যেটা 25 ভোল্ট, তাহলে V0 ভ্যালুটা 25 ভোল্ট আসছে, তাহলে e⁻⁻t/τ ইকুয়াল টু পাওয়া যাবে 25, কারণ V/V0 হবে, বুঝতে পারলে? তাহলে এইখানে যে আনসারটা আসবে সেটা কত, 124.3, মানে অ্যাকচুয়ালি এটা রেঞ্জ, এটা হবে আনসার 124.3, তো 50 থেকে 100, এটা এইটা অপশন বি তোমার কারেক্ট আনসার হবে, অপশন বি তোমার কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে এইটা তুমি ক্যান্সেল করে দিচ্ছ, আর কিছুই না, ঠিক আছে? আর এগুলো তুমি মানে পুট করে তুমি দেখছো 200 ধরলে কত হয়, 300 ধরলে কত হয়, সেটা পুট করে দেখছো। তোমাকে এটা মনে রাখতে হবে, তোমার এইটা আর প্রত্যেকটা টার্ম তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাও তোমার হচ্ছে তোমার টাইম কনস্ট্যান্ট, ওকে? তাহলে এটা আমরা পাচ্ছি, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কিছুই নেই, একদম সিম্পল। তাহলে শুধুমাত্র তোমাকে ওই ডিসচার্জিংয়ের যে ফর্মুলা সেটা তোমাকে জানতে হবে, সেটা জানলে পরে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। হ্যাঁ, ওকে। ধারক ও তার মূলনীতি কি বলছে দেখো, বলছে কয়েকটি ধারককে একই পরিমাণে চার্জ করা হলো, বলছে ধারকগুলির প্লেট দুটির মধ্যের বিভব প্রভেদ ভি। তাহলে কয়েকটা তুমি ধারক নিয়ে এসছো তুমি এরকম, ঠিক আছে? এটা মনে করো C1, এটা মনে করো C2, এটা মনে করো C3, এরকম কিছু ধারক তুমি নিয়ে এসছো, ধারকগুলো প্লেট, আচ্ছা। তাহলে এই প্রত্যেকটা ধারকের যে দুটো প্লেট তাদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বলছে ভি, এর সাথে তাদের ধারকত্ব সি এর পরিবর্তন যে লেখচিত্র দ্বারা দেখানো হয় সেটা কোনটা? কয়েকটি ধারককে একই পরিমাণ চার্জ করা হলো, ধারকত্ব সি এর পরিবর্তন কেমন হবে? দেখো, অপশন ডি তোমার কি ডিসচার্জিং এর গল্প আসছে, আর অপশন এ মানে বি তোমার চার্জিং এর গল্প হবে, ঠিক আছে? এই দুটো তো হবে না, এও হতে পারে না, বিও সিও হতে পারে না, আইদার বি হবে অথবা ডি হবে। এইবার প্লেট দুটির মধ্যে বিভব প্রভেদ ভি, মানে ঠিক আছে, এখানে আর ভাবার কিছু নেই, এর সাথে এর সাথে তাদের ধারকত্ব সি এর পরিবর্তন দেখো। আচ্ছা, ধারকত্বের চেঞ্জ কিন্তু বলেছে, টাইমের রেসপেক্টে কিন্তু বলেনি, বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ভি আর, তাহলে এখান থেকে তোমরা বলতে পারি, এখান থেকে তো গ্রাফটা আমরা বলতে পারি যে ভিটাকে এদিকে নিয়ে আসলাম, ভিটাকে এদিকে নিয়ে আসলাম, কিউটা থাকলো আর ডিভাইডেড বাই সি থাকছে, তাই তো? তাহলে ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে, বাট নেগেটিভ হবে, তার মানে অ্যাকচুয়ালি অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। তাহলে এখান থেকে তোমরা দেখো বেশি কিছু ভাবার নেই, জাস্ট এই যে প্লটটা মানে ইকুয়েশনটা থেকেই বুঝতে পারছি আমরা এই গ্রাফটা ছাড়া পসিবল নয়, কারণ এখানে C⁻⁻1 রয়েছে, বুঝতে পারলে? তাহলে কোনটা আনসার হবে? তোমার অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে, জাস্ট একটা ইনভার্সের সাথে প্রপোর্শনাল, মানে মনে করো এরকম যে y প্রপোর্শনাল টু 1/x, তাহলে এর গ্রাফ কেমন হবে? এর গ্রাফটা ঠিক এরকম হবে, বুঝতে পারলে? সেই কোশ্চেনটা এখানে করা হয়েছে। বলছে যখন একটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন বর্তনীতে আদৌ কোনো তড়িৎ প্রবাহ হয় না, এটা হতে পারে না কখনোই। দ্বিতীয়ত বলছে বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয় এবং তারপর প্রবাহ বন্ধ হয়ে যায়, না এটা হবে না। বলছে একটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলে হয়।
তাহলে যখনই একটা তুমি ক্যাপাসিটারকে একটা মানে ব্যাটারির সঙ্গে যখন তুমি যুক্ত করো তখন কী হবে, ক্যাপাসিটারটা চার্জ হবে, তাহলে তড়িৎ পরিবহন হবে না বলছে, এই কথাটা সত্য নয়। কিছুক্ষণ তড়িৎ পরিবহন হয় তারপর প্রবাহ বন্ধ হয়ে যায়, মানে বলছে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তারপর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা থাকলো হাতে। কারণ কারণ যখন চার্জ হয়ে যাবে তখন কিন্তু আর চার্জ মানে যাবে না আর কি, ঠিক আছে, মানে তড়িৎ প্রবাহটা আর তখন আর হবে না। বলছে প্রবাহ বাড়াতে বাড়াতে একটি সর্বাধিক মানে পৌঁছায় যখন ধারকটি ব্যাটারি ভোল্টেজের সমান বিভব লাভ করে। বর্তনীতে একটি পরিবর্তী তড়িৎ প্রবাহিত হয়। বর্তনীতে একটি মানে এসি কারেন্ট পরিবর্তী তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছে একটা ধারককে ব্যাটারির সঙ্গে তুমি কানেক্ট করে দিলে তখন কি হবে? তাহলে একটা ধারককে যখন তুমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করবে তখন কি, সে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ বন্ধ হয় এবং তারপর প্রবাহ বন্ধ, আচ্ছা তড়িৎ প্রবাহ তারপর প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই তো? এইটা হওয়ার চান্সটা একটু বেশি, কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। ধরো একটা ক্যাপাসিটার রয়েছে, তুমি চার্জ করছো, যেরকম এখনকার আমাদের ফোনগুলো দেখবে চার্জ দিয়ে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক কিন্তু চার্জটা ডিসকানেক্ট হয়ে যায়। হয়তো তুমি বোর্ডের মধ্যে মানে ফোনের যে ওয়্যারগুলো অ্যাডাপ্টারটা গুঁজেই রেখে দিয়েছো, বাট স্টিল যখন তোমার চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যায় যে মানে আলো নিভে যায়, মানে কি মানে ফোনে যেরকম চার্জ দেওয়ার সময় একটা আলো আলো জ্বলে, সেই আলোটা নিভে যায়, বুঝতে পারলে তো? তো এইখানেও ঠিক একই রকম, যখন তুমি চার্জ দিচ্ছ তখন কি একটা সময় হবে যেটা চার্জ হয়ে যাবে, তারপর প্রবাহটা বন্ধ হয়ে যাবে। না, এইসব করা হয় না, তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আর তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো বলছে নেক্সট কোশ্চেন 15 নম্বর, বলছে আর ও 2r ব্যাসার্ধের দুটি গোলকের আধান যথাক্রমে 2q q, ওকে, মানে আর ব্যাসার্ধের একটা গোলক রয়েছে এরকম, যার মধ্যে চার্জ দিতে বলেছে 2q, আরেকটা রয়েছে 2r, রেডিয়াসটা 2r, এই গোলকটার মধ্যে চার্জ দিয়েছে বলছে q। বলছে গোলক দুটিকে তামার তার দিয়ে যুক্ত করে দিলাম, তারের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে। ঠিক আছে, একটু মানে ঘুরিয়ে কোশ্চেন করেছে আর কি, দুটো গোলক বলেছে, স্ফিয়ার বলেছে দুটো, যাদের মধ্যে চার্জ বলে দিয়েছে। এবার বলছে দুটিকে তামার তার দিয়ে যুক্ত করলে তাদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে, কারেন্ট আধান প্রবাহিত হবে। তাহলে পরে যেহেতু কারেন্ট প্রবাহিত হবে, তো সরি আধান প্রবাহিত হবে, মানে কিউটা প্রবাহিত হবে, তাহলে যে ধারকগুলো রয়েছে, আচ্ছা এইখানটায় দেখাই 15 নম্বর কোশ্চেন। এখানে আমি তাহলে এক সেকেন্ড, হ্যাঁ আমি কটা পেজ কি হলো, মানে পেজ ডাউন হচ্ছিল না, আপ হচ্ছিল শুধু। আচ্ছা, তাহলে এইখানে তুমি কি করলে, দুটো স্ফিয়ার কনসিডার করলে, হ্যাঁ দুটো স্ফিয়ার তুমি কনসিডার করলে, একটা রেডিয়াস বলে দিয়েছে আর, একটা রেডিয়াস বলে দিয়েছে 2r, এর মধ্যে চার্জ দিয়েছে 2q, এর মধ্যে চার্জ দিয়েছে q, এদের সাথে একটা কি ওয়্যারের কানেক্ট করে দেওয়া হলো, তাই তো কোশ্চেনটা? ঠিক, তাহলে এর মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে, তার মধ্যে দিয়ে যুক্ত কত আধান প্রবাহিত হবে। কোথায় গেল, তাহলে কি পরিমাণ আধান প্রবাহিত হবে, তাই তো? তাহলে এর যদি আমি ক্যাপাসিট্যান্স দেখি, তাহলে C1 ইজিক্যাল টু Q1, মানে এখানে 2Q,
বাই ভি, যেহেতু 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 তার যদি তুমি কানেক্ট করেছো একটা সময় পরে গিয়ে কি ভোল্টেজটা সেম হয়ে যাবে, তাহলে সি টু ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এর পোটেনশিয়াল ওর পোটেনশিয়াল কত, তাহলে এর পোটেনশিয়াল আর ওর পোটেনশিয়াল সেম। জাস্ট যদি ডেফিনেশনটা লিখি, ধরো এর ক্ষেত্রে লিখছি কিউ বাই 4πε0 ইন্টু, এটাকে নর্মালাইজ করতে হবে, সরি তাহলে এখানটা কি মানে জাস্ট পোটেনশিয়ালটা কত হবে, তাহলে কিউ বাই 4πε0 ইন্টু রেডিয়াস, রেডিয়াসটা কত এখানে 2 ইন্টু আর। ওকে, এটা পাচ্ছি আমরা। ঠিক আছে, আর এর ক্ষেত্রে কত হচ্ছে দেখো, ভি ইকুয়াল টু 2q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। তাহলে দুজনকে যদি তুমি সমান করে দাও, তাহলে তুমি বলবে যে কিউ বাই 4πε0 ইন্টু 2r ইকুয়াল টু 2q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। 4πε0 ক্যান্সেল হয়ে গেল। ওকে, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, এখান তো তাহলে আর আর ক্যান্সেল, তো মানে অদ্ভুত ব্যাপার হয়ে গেল। পোটেনশিয়ালটা সেম। কোশ্চেনটা কি জানতে চেয়েছে বেশ, কি পরিমাণ আধান প্রবাহিত হবে, কি পরিমাণ আধান প্রবাহিত হবে। হ্যাঁ, আধান প্রবাহিত হবে। সেকেন্ড, তামার যুক্ত করলে তারের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে, কত আধান প্রবাহিত হবে। এইখানটাতে আমাদের তো সবই আছে, এখান থেকে তো আমি ইয়েটাও বের করতে পারি, এখান থেকে আমি তোমার ক্যাপাসিট্যান্সটা তো বের করতে পারলামই। আচ্ছা, যখন আমরা ওয়্যারটাকে কানেক্ট করলাম তখন কি হলো, পোটেনশিয়ালটার মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জটা ফ্লো করতে শুরু করবে, তখন কিন্তু চার্জটা কিন্তু সেম থাকবে না, তাই না? এই যে আচ্ছা, এইখানটাতে একটুখানি এটা একটু ঠিক করে নাও, কারণ দেখো প্রথমে চার্জ ছিল এটা 2q1, মানে কি প্রথমে ডিসকানেক্ট অবস্থায় ছিল, রাইট? প্রথমে ডিসকানেক্ট অবস্থায় ছিল, তাই চার্জ ছিল 2q এর চার্জ ছিল q পরিমাণ, এর পোটেনশিয়াল ছিল সাপোজ VA, এর পোটেনশিয়াল ছিল সাপোজ VB। এইবার যখন তুমি এটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলে তখন কি হলো, একটা সময় পরে গিয়ে তাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হয়ে যাবে মানে জিরো হয়ে যাবে আর কি, পোটেনশিয়াল ডিফারেন্সটা দুজনের পোটেনশিয়ালটা সেম হয়ে যাবে। তখন কি এর মধ্যে চার্জ আমি কনসিডার করলাম সে Q1, আর এর মধ্যে হচ্ছে আমি Q2, আমরা জানি না কী পরিমাণ চার্জ হবে। তাহলে যখন কানেক্ট করেছো তুমি তার দিয়ে, তাহলে কি কিছুক্ষণ সময় পরে পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো হয়ে যাবে, মানে দুজনেরই পোটেনশিয়াল সেম হবে। তাহলে এর পোটেনশিয়ালটা আমি বলতে পারি জাস্ট V ইকুয়াল টু Q1, এর ক্ষেত্রে আমি বলতে পারি জাস্ট Q2। তাহলে দুজনেরই কিন্তু সেম হবে, এটা কিন্তু ঠিকই ছিল বাট একটুখানি ইয়ে হয়েছে, তাহলে এটা Q1, এটা তুমি Q2 বলতে পারো, বুঝতে পারলে? ক্যালকুলেশন করলে পরে আই থিঙ্ক Q1 ইকুয়াল টু 2 টাইমস অফ Q2, এরকম একটা কিছু পাচ্ছি আমরা, রাইট? দেখি একবার, ঠিক আছে ঠিক আছে। এইবার তাহলে এইবার আমরা কি দেখতে পাচ্ছি যে Q1টার ভ্যালু এখন 2Q1 2Q2, আর Q2-র ভ্যালুটা তোমার Q2, তাই তো? দেখো চার্জ কিন্তু কনজার্ভ থাকে সবসময়,
তাহলে তুমি এখানে একটা কথা আবার বলবে যে ভাই Q1 প্লাস 2Q2 ইকুয়াল টু, আগে ছিল 2Q প্লাস Q, তাহলে না না সরি, এখানে 2Q2 কেন বলছি আমি, এখানে Q2 বলবো, তাই তো? কারণ এখানে কি তার দিয়ে কানেক্ট করার পরে এর চার্জ হয়ে গেছে Q2, এর চার্জ হয়ে গেছে Q1, তাহলে এদের সামেশন ইকুয়াল টু এটা হবে। তাহলে এখানে Q1 প্লাস Q2 ইকুয়াল টু 3Q। এখানে দেখো, তাহলে Q1 এর ভ্যালু তুমি পুট করতে পারো, তাহলে Q1 এর ভ্যালু যদি পুট করে তাহলে 2Q2 প্লাস Q2 ইকুয়াল টু 3Q। তাহলে এটা আবার 3Q2 হচ্ছে 3Q। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে Q2 ইকুয়াল টু স্মল q হচ্ছে। আবার একটুখানি মনে হচ্ছে গন্ডগোল হবে হবে এইটা কি আমি ঠিক করলাম? v ইকুয়াল টু Q1 বাই 4/0 ইন্টু r। ও ও ও ও ও ও সরি 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 সরি, এইখানটা ভালো করে দেখো, এর রেডিয়াসটা আমি r ধরেছি, তাহলে এটা কত? এটা r হবে না? আর এর রেডিয়াস দেখো আমি 2r ধরেছি, তাহলে এটা 2r হবে, কারণ Q2 চার্জ করা কোথায় রয়েছে? এটার মধ্যে রয়েছে, তাই না? একটুখানি এটা কিন্তু কন্ট্রোল করেছিলাম। তাহলে এইখানটায় তুমি শুধু লিখবে r, আর এইখানে তুমি লিখবে 2r। তাহলে এইখানে আর আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট এখানে তাহলে পড়ে থাকবে দেখো Q2 ইকুয়াল টু 2 টাইমস অফ Q1, এইটা পড়ে থাকছে, তাই না? তাহলে এইবার তুমি আচ্ছা এটাকে Q1ই রেখে দাও, আর Q2-র জায়গায় তুমি লেখো তাহলে 2Q1। তাহলে এখানটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি 3Q1। তাহলে Q1 এর ভ্যালু দেখো এখন Q হয়ে গেছে, আমি বলছি ফিজিক্সটা। অ্যান্ড তাহলে Q1 এর ভ্যালু তুমি এখানে পুট করে দাও, তাহলে এখানে তুমি বলতে পারো যে ভাই Q প্লাস Q2 ইকুয়াল টু 3Q। তাহলে এখান থেকে তুমি Q2 ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 3Q মাইনাস Q, তাহলে আলটিমেট Q2 ইকুয়াল টু 2Q, এইটা পাচ্ছি আমরা। তাহলে কি বুঝতে পারছো দেখো, এখান থেকে বুঝতে পারছি আমরা যে Q1 ইকুয়াল টু Q, বাট Q2 ইকুয়াল টু 2Q, তাই তো? আর ভালো করে তাকিয়ে দেখো, ইনিশিয়ালি Q1 এর জায়গায়, মানে যে যে কন্ডাক্টারটা, কন্ডাক্টারের মধ্যে 2Q পরিমাণ চার্জ ছিল, আর এখন আমাদের কাছে দেখো মানে কন্ডাক্টারের মধ্যে Q1 মানে Q পরিমাণ চার্জ, আর দেখো বি কন্ডাক্টারের মধ্যে কিউ পরিমাণ চার্জ ছিল ইনিশিয়ালি, আর যখন আমি তার দিয়ে কানেক্ট করলাম, পোটেনশিয়াল ডিফারেন্স যখন 0 হয়ে গেল, পোটেনশিয়াল যখন সেম হয়ে গেল, তখন দেখো 2Q পরিমাণ চার্জ। তার মানে কি? তার মানে এগুলো ছিল ইনিশিয়ালি, এখন ফাইনাল কি হলো? ফাইনাল হলো যে এর মধ্যে কিউ, এর মধ্যে 2Q। তাহলে কি পরিমাণ চার্জের আদান প্রদান হয়েছে? তাহলে চার্জ ট্রান্সফার হয়েছে অনলি কিউ পরিমাণ, তাই না? তাহলে এখানে কি ছিল? দুটো কিউ ছিল, তাহলে একটা কিউ এখান থেকে উড়ে 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 এইখানে চলে আসলো, বুঝতে পারলে? তাহলে এখানে 2Q হয়ে গেল, তখন দেখো এই 2Q হচ্ছে আর এখানে কিউ হচ্ছে, তাহলে শুধুমাত্র কিউ এর ট্রান্সফার হয়েছে। সো ট্রান্সফার অফ কিউ চার্জ, এটাই তোমার আনসার, বুঝতে পারলে? অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে রেখে দাও, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেনটা বলছে একটি ধারকের গায়ে এত মাইক্রোফ্যারাড
আর 200 ভোল্ট, মানে ক্যাপাসিট্যান্সটা বলে দিয়েছে তোমাকে 0.05 মাইক্রো ফ্যারাডে, আর ভোল্টেজ তোমাকে বলে দিয়েছে 200 ভোল্ট। হচ্ছে কোনো রকম ক্ষতি না করে এতে কত আধান সঞ্চিত করা যাবে। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়াল টু আধানই বলেছে, হ্যাঁ কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি বলবো আমরা। তাহলে সি এর মান 0.05 মাইক্রো মানে 10⁻⁶ ইন্টু ভোল্ট মানে 200। তাহলে 5 দুগুণে 10 হয়ে যায়, 5 দুগুণে 10 হয় এখানে, আর দুটো শূন্য থাকে আবার এদিকটায়, বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি তুমি এরকম করো 200 গুণ পাই 5 0 0 আর দুগুণে 10। এবার দেখো 2 ঘটাকে দশমিক, তাহলে এইখানে দশমিক করে দাও, তাহলে 10 ইন্টু 10⁻⁶ মাইনাস 6, 10 ইন্টু 10⁻⁻5 হবে, 10⁻⁵। না 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 না, কিছু গন্ডগোল করলাম। আচ্ছা কোশ্চেনটা দেখি এখানে করি। 16 নম্বর কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 16। একটা ক্যাপাসিটারের গায়ে লেখা আছে সি ইকুয়াল টু 0.05 মাইক্রো ফ্যারাডে, ভোল্টেজ লেখা আছে 200 ভোল্ট। কি পরিমাণ চার্জ এর মধ্যে স্টোর হবে? এনার্জি বললে তো বলতাম যে এটা হাফ সি ভি স্কোয়ার, এটা এনার্জি, এটা বলেনি। তাহলে চার্জ কি পরিমাণ স্টোর হবে? চার্জ স্টোর হওয়ার যে ফর্মুলা সেটা কি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখানে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, সি মানে 0.05 মাইক্রো ফ্যারাডে ইন্টু 200 ভোল্ট। তাহলে মাইক্রো ফ্যারাডেকে আমরা বলতে পারি 0.05 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে ইন্টু 200, এত কুলম বলতে পারি আমরা। ওকে, এটা কাটাকাটি করলে কত হয় বাবা? এখানে তাহলে এটাকে 0 তুললাম, এখানে 100 করলাম, এটা কাটবে, এটা কেটে এখানে 2 হবে, 5 দুগুণে 10, 10⁻⁻6 কুলম, 10⁻⁵ কুলম, অথবা বলতে পারি 10 মাইক্রো কুলম। এখানে তো মিলছে না। কোনো রকম ক্ষতি না করে কত পরিমাণ, এতে কত আধান সঞ্চিত হবে? ভাই ভুলটা কোথায়? 10⁻³ কুলম, এটা কি আনসার হবে? 3 তো আসছে না, না মাইক্রো এত কুলম, সরি এটা 10⁻³ কি হবে? এইখানে যে ক্যাপাসিটারটার পাই আমরা, ক্যাপাসিট্যান্সটা চার্জ মানে কুলম পার ভোল্ট, তাই তো? এটাকে সিম্পলি আমরা ফ্যারাডে বলে থাকি, ঠিকই তো আছে। মাইক্রো মানে 10⁻⁻6, 10⁻⁵ কুলম ছাড়া তো কিছু মানে আসছে না, কারণ এই যা তথ্য দেওয়া আছে তার অনুসারে তো সেটাই আসে। আই থিঙ্ক এটাই আনসার হবে। এখানে বোধ হয় এরা প্রিন্টিং মিস্টেক করেছে, 10⁻⁵ লিখতে গিয়ে হয়তো 3 লিখেছে। তো তোমরা একবার একটু চেক করে দেখো, কারণ এখানে তো কিছুই নেই। সি ইকুয়াল টু কিউ বাই ভি রে বাবা, তাহলে কিউ ইকুয়ালটা কত হবে? সি ইন্টু ভি হবে। সি এর মান বলে দিয়েছে, ভি এর মান বলে দিয়েছে, পুট করে দাও, আনসার চলে আসবে, তাই না? বুঝতে পারলে? এইভাবে তোমাকে প্রবলেমগুলো বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ,
ভালো ভালো প্রশ্ন রয়েছে, সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, মানে বুঝে বুঝে করার মতো প্রশ্ন রয়েছে এখানটায়। সো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, যেগুলো করাচ্ছি সেগুলো ভালো করে দেখো, আর পুরো ভিডিওটা দেখো। একটুখানিও তোমরা স্কিপ করো না, স্কিপ করলে পরে অনেক কিছু মানে মিস করে যাবে, বুঝতে পারলে? তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।